বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন এবং পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা নিয়ে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমাদের দেশে এখন সকলেই কনসার্ন এবং মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবাররা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় মানে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের দেশে কিন্তু আসলে তাই হয়। শুধু আমাদের দেশে না, পুরো দুনিয়াতেই একটার পর একটা ঘটনা পপ আপ করে ওইটা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে, আলোচনা, সমালোচনা, বিতর্ক, তারপর আবার নতুন একটা ইস্যুতে যায়। তো এখন যে ইস্যুটি আমাদের পার্বত্য চট্টগ্রামে, আসলে এটা নতুন কিছু নয়। পার্বত্য চট্টগ্রামে আমাদের যে সমস্যা, এই সমস্যার সৃষ্টি করেছে ভারত, আমরা এটা সকলেই জানি। এবং এরপর থেকে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা। আমি এর সেই লম্বা ইতিহাস বয়ানে যাব না, কারণ আমরা কম বেশি সকলেই জানি আমরা বাংলাদেশের নাগরিক। নতুন প্রজন্মের যারা, তাদের জন্য আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি সৃষ্টি কেন হলো। বর্তমান পরিস্থিতির সৃষ্টি হলো কারণ ভারত চায়, ভারত শঙ্কিত, ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর উনি যেই কড়া বার্তাটা ভারতকে দিয়েছে, চোখে চোখ রেখে উনি বলেছেন যে আমাদের দেশের কোনো অংশ নিয়ে যদি ভারত কিছু করতে চায়, তাহলে তাদের সেভেন সিস্টারও আনটাচ থাকবে না, শান্ত থাকবে না। সো এইটার মাধ্যমে একজন দেশপ্রেমিক বাংলাদেশির মনের কথাটা বেরিয়ে আসছে। তারা বুঝতে পারছে যে এখন বাংলাদেশে কোনো পুতুল সরকার নয়। সেই জন্য তারা উঠে পড়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশে বিদেশে বিভিন্নভাবে তারা প্রচার, প্রপাগান্ডা এবং দুর্ঘটনা ঘটিয়ে আসছে। এর আগেও আমরা গত বছর দেখেছি খাগড়াছড়িতে এই মামুন নামের এক ছেলে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই পার্বত্য অঞ্চলে উস্কানি দিয়েছে। এখন আবার প্রায় ঠিক এক বছর পরেই একটা মিথ্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। মিথ্যা কেন আমি বলছি? কারণ ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গতকাল এই সংবাদটি বেরিয়ে আসছে যে এটা একটা মিথ্যা ঘটনা, সাজানো ঘটনা, ভুয়া ঘটনা, বানোয়াট ঘটনা। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশের, আমাদের ভূখণ্ডে এই সব ঘটনা ঘটিয়ে কার লাভ হচ্ছে? আমাদের দেশে ভারত বরাবরই এই পার্বত্য অঞ্চলকে একটা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করে আসছে। সব সময় আমাদের দেশের যে সরকারই থাকুক, ওই সরকারকে একটু বাগিয়ে আনার জন্য, একটু বার্গেনিং টার্মসে আনার জন্য এই পার্বত্য অঞ্চলকে ব্যবহার করে আসছে। আমরা দেখে আসছি সেই 72-73-এর পর থেকে কন্টিনিউয়াসলি এটা চলছে। যদিও এই ঘটনা, এই ধরনের ঘটনা ভারত যখন পাকিস্তান আমলে, যখন ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তানের এদিকে ভারতকে ব্যস্ত রাখার জন্য আইয়ুব খান যখন মিজু আর্মির মাধ্যমে ওদিকে সমস্যা সৃষ্টি করেছিল, তখন ভারত এইসব করার সাহস করেনি। বিগত সরকারগুলো আসলে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী তথা সেনাবাহিনীকে ডেপ্লয় করে, মোতায়েন করে মনে করেছে যে সমস্যার সমাধান হয়ে গেছে, সেনাবাহিনী দেখবে।
কাজেই বিষয়টা ছিল অনেকটা এমন যে এটা সেনাবাহিনীর সমস্যা। কোনো সরকার জাতীয়ভাবে এটাকে কোর ইস্যু হিসাবে চিন্তা করে নাই, এবং সেই জন্য আজকে এই সমস্যার সমাধান হচ্ছে না। আমরা 10 কদম এগিয়ে গেলেও 20 কদম পিছিয়ে আসি। 1997 সালে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে সে এখানে নামকাওয়াস্তে একটা শান্তি চুক্তি করে সন্তু লারমার সাথে। সন্তু লারমা হচ্ছে একজন ভারতীয় রয়ের এজেন্ট। সে এই সমস্যার সাথে জড়িত। তার ভাই বুদ্ধিপ্রিয় লারমা, সে মারা যাওয়ার পর সন্তু লারমা এটার দায়িত্ব গ্রহণ করে এবং সে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের বয়ানে, ভারতের নেরেটিভ নিয়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসেছিল। শেখ হাসিনা 1997 সালে যখন এই সাজানো শান্তি চুক্তি করে, এতে কিন্তু কোনো লাভ হয়নি, বরঞ্চ এই সন্তু লারমারা একটা অফিসিয়ালি তারা একটা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল। তাকে বানানো হলো পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, এবং সে সকল সরকারি সুযোগ সুবিধা নিল। দেশের বাইরে এবং ভিতরে এই পার্বত্য এলাকাসমূহে বিভিন্ন জায়গায় গিয়ে সে প্রচার প্রপাগান্ডা চালাতে লাগলো এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষেধাগার করতে শুরু করলো এবং ভারতের সুরে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে সে বয়ান দিতে থাকলো। এবং পার্বত্য চট্টগ্রামে এখন যত ঘটনা হচ্ছে এগুলোর প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে এই সন্তু লারমাই দায়ী। তার সাথে আরেকজনের নাম না বললে হয় না, যে চাকমা রাজা, চাকমা চিফ দেবাশিস রায়। তার বাপ ছিল এক রাজাকার, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি, পাকিস্তানেই থেকে গিয়েছিল, এবং সে এখানে থেকে চাকমা চিফ ওই পদ ধারণ করে পারিবারিক সূত্রে সে ওইটার সুবিধা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, এবং সে তত্ত্বাবধায়ক সরকারের সময় 11 সরকারের সময় উপদেষ্টা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে সে আন্তর্জাতিকভাবে প্রচার প্রপাগান্ডা শুরু করতে লাগলো। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে প্রত্যাহার করা, সেনা প্রত্যাহার করা, এবং এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিগুলোকে আদিবাসী খ্যাতি দেওয়ার জন্য। আদিবাসী খ্যাতি দিতে চায় এই জন্য কারণ আন্তর্জাতিকভাবে আদিবাসীদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে জাতিসংঘের আইন অনুযায়ী, নিয়মকানুন অনুযায়ী। কিন্তু এখানে কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যেসব বিভিন্ন উপজাতি আছে 13-14টা, এরা তো আদিবাসী নয়। পার্বত্য অঞ্চলে এরা আদিবাসী কখনো ছিল না। আদিবাসীর সংজ্ঞা কি এটা আপনারা দেখেন। কাজেই এরা হচ্ছে যে বিভিন্ন উপজাতি আশেপাশের বিভিন্ন দেশ থেকে, কম্বোডিয়া থেকে, থাইল্যান্ড থেকে, লাওস থেকে, ভিয়েতনাম থেকে, এই মণিপুর, ত্রিপুরা, মায়ানমার, এই বিভিন্ন জায়গা থেকে ভেসে আসা, বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে ভেসে আসা এবং এখানে বসতি স্থাপন করছে পার্বত্য চট্টগ্রামে। কাজে এরা আদিবাসী নয়। ইট শুড বি লাউড অ্যান্ড ক্লিয়ার টু এভরিবডি। এইটা নিয়ে যেসব এই যে মিডিয়ায় না জেনে কথাবার্তা বলে তাদেরকেও এই শব্দটি ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা কিন্তু দে আর নট অ্যাবরিজিনস। তো সেজন্য দেবাশিস রায়, সন্তু লারমা, দেবাশিস রায়ের স্ত্রী, এই ধরনের যারা এই পার্বত্য চট্টগ্রামের এই সমস্যাটিকে জিয়ে রাখতে চায়, এইটাকে একটা এইটার সূত্র ধরে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। দেবাশিস রায় ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে সে প্রেজেন্টেশন দিয়ে বেড়াচ্ছে পার্বত্য চট্টগ্রামের ইস্যুটাকে নিয়ে। তো কাজেই তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং উস্কানি দিয়ে আমাদের দেশের এই ভূখণ্ডে অশান্তি সৃষ্টির জন্য দায়ী করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এই ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নমনীয়তার সুযোগ নিয়ে আজ এই ধরনের ঘটনা ঘটছে বারবার।
শান্তি চুক্তি করেছে, সন্তুল আর্মা একটা হাতিয়ার জমা দেয়নি, সব ভাঙাচোরা হাতিয়ার দিয়েছে, গাদা বন্দুক এইটা আর ওইটা, আমরা তো জানি হাতিয়ারগুলো কোথায়। তাহলে কাজেই সন্তুল আর্মা, প্রীতি চাকমা এবং যারা বিভিন্ন পদ পদায়নে ছিল তারা কিন্তু ভালো ছিল, ভালো আছে। আমি এই সুযোগে পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের কাছে বলতে চাই, আপনারা চিন্তা করে দেখুন, বিগত 40-50 বছর ধরে আপনারা যেই সুযোগ সুবিধা এই বাংলাদেশে পেয়ে যাচ্ছেন, আপনাদের সন্তানরা পাচ্ছে, চাকুরি, লেখাপড়া, বিভিন্ন সংরক্ষিত কোটার মাধ্যমে আপনাদের উপজাতিগুলো আজ কোন পর্যায়ে চলে গিয়েছে। আপনাদের সন্তানরা শুদ্ধ ভাষায় কথা বলে, ইংলিশ বলে, দেশে বিদেশে স্কুল কলেজে লেখাপড়া করতেছে, বিভিন্ন বাহিনীতে চাকরি করতেছে, সচিব হচ্ছে। আর কি চান আপনারা? আপনারা মনে করেন ভারত কালকে পার্বত্য চট্টগ্রামে এসে আপনাদের এখানে যদি স্বতন্ত্র রাষ্ট্র করে দেয় আপনারা আরামে থাকবেন? এটা তো সম্ভব না, কারণ এই ভূমি তো বাংলাদেশের। বাংলাদেশের 1 ইঞ্চি জমি এই 17 কোটি মানুষ তো ছাড় দেবে না। কাজেই কল্পনায় বিচরণ না করে সত্যকে সত্য জেনে সবাই বাংলাদেশি ভাবুন। এখানে কোনো জাতি উপজাতি কিছু নাই, এখানে পাহাড়ি বাঙালি বলে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি। বারবার এই জিনিসটা বলা হয়েছে, এটার কোনো বিকল্প নেই, এটা সত্য, এটাকে মেনে নিতে হবে। এই দেশের আলো বাতাস এবং এই দেশের সম্পদ উপভোগ করে সকলে বড় হচ্ছে, আপনার সন্তানরা বড় হচ্ছে। কাজেই আজকে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে, আমি খাগড়াছড়িতে ছিলাম, আমি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ছিলাম, আমি জানি সাধারণ জনগণ এই অশান্তি চায় না। তারা চায় তাদের এলাকার উন্নতি, তাদের পরিবারের উন্নতি এবং তাদের সন্তানদের উন্নতি। হানাহানি, রক্ত ঝরানো, এইটা কোনোদিন শান্তি আনতে পারবে না। ইউপিডিএফ একটা আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন এবং খাগড়াছড়িতে বিশেষ করে যত ধরনের অশান্তি সৃষ্টি, খুন খারাপি, সন্ত্রাস, এসবের জন্য দায়ী ইউপিডিএফ। ইউপিডিএফকে দায়ী করা উচিত। মাইকেল চাকমা, সে আয়নাগরে গেছে বলে হিরো হয়ে যাওয়ার কোনো মানে নেই। আয়নাগরে কি কারণে তাকে নেওয়া হয়েছে এটা দেখতে হবে। মাইকেল চাকমা আর ব্রিগেডিয়ার আজমি আর কর্নেল হাসিন তো এক না। কাজে মাইকেল চাকমা ইউপিডিএফ আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের নেতা ছিল, সেজন্য তাকে আয়নাগরে নেওয়া হয়েছে। আয়নাগরে গেলে যে হিরো হয়ে যাবে তা না। চোর ডাকাতকে বন্দি রাখলে সে আয়নাগরের হিরো না। কাজেই মাইকেল চাকমা ওইগুলোতে উস্কানি দিচ্ছে। আমি আশ্চর্য হচ্ছি এই সরকার, কারণ আমরা জানি ডক্টর ইউনূস আমাদের দেশের সম্পদ, আমরা জানি, কিন্তু ওনার কাঁধে ভর করছে বাম ঘরানার লোকজন। এবং এই মাইকেল চাকমার মতো লোক বা ইউপিডিএফকে কেমন করে এই সংস্কার আলোচনায় নিয়ে আসতে পারে বিভিন্ন সংস্কার কমিটির ঐক্যমতের বৈঠকে? ইটস আ রিজিয়নাল পার্টি, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। মূলধারা রাজনৈতিক দল নয় ইউপিডিএফ। এবং ইউপিডিএফের যত নেতাকর্মী আছে তাদের এক একজনের মাথার উপর মিনিমাম 10-12টা করে মামলা আছে, খুন খারাপি, হত্যা, চাঁদাবাজি, এইসবের জন্য। তো কাজেই ইউপিডিএফকে আইনের আওতায় আনতে হবে, না হলে খাগড়াছড়িতে বা পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে না। আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে সীমান্ত এলাকায়। মায়ানমারের ওদিকে আরাকান আর্মির উপরে চাপ সৃষ্টি করতে হবে, নইলে এদেরকে খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। সোজা কথা, আমরা দুর্বল নই, আমাদেরকে দুর্বল ভাবতে শেখানো হয়েছে। ভারত আমাদেরকে দুর্বল ভাবতে শিখিয়েছে, বাট আমরা দুর্বল নই। আমাদের দক্ষিণাঞ্চলে যেই 3টা ডিভিশন আছে, আরাকান আর্মিকে সাহায্য করার জন্য ওরাই যথেষ্ট। কাজে আরাকান আর্মিকে টার্মস অফ কন্ডিশন নিয়ে আসতে হবে, যদি না আসে তাদেরকে সাহায্য করতে হবে এবং ওদিকের বর্ডারকে আরো নিরাপদ করতে হবে। মায়ানমারের সাথে কূটনীতিক সম্পর্ক বাড়াতে হবে, কারণ আমরা জানি ভারত
ওই সীমান্ত দিয়েও এই কেএনএফকে সহযোগিতা প্রদান করছে, আরাকান আর্মিকে সহযোগিতা প্রদান করছে। কিন্তু আরাকান আর্মির সহযোগিতা আমাদের থেকে বেশি দরকার এই জন্য, কারণ ওরা এখন যেই রাজ্য আরাকান রাজ্যে আছে, দখল করে নিয়েছে, ওটা বাংলাদেশের সাথে সীমান্ত। তো কাজেই আমাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সরকারকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিরাপত্তা বাহিনীগুলো ওয়ার্কআউট করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যেভাবে উস্কানি দিয়ে আমাদের চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা, দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে, একইভাবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ব্যবস্থা নিতে হবে, কাজ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে যে সীমান্তের ওপারে ভারতের ভিতরে ওদিকে যতগুলো রাজ্য আছে ওখানে ওইভাবে জনমত সৃষ্টি করতে হবে যে ভারত তাদের উপরে অবিচার করছে এবং তাদের স্বাধীন হওয়ার অধিকার আছে। টিট ফর ট্যাট এরকম না করলে আমরা বাঁচতে পারবো না, সোজা কথা। কাজেই জিনিসটা সকলের খেয়াল রাখতে হবে। বিভিন্ন সময়ে এই যে এক সময় আমাদের এক অফিসারকে দোষ দিল, কল্পনা চাকমা কল্পনা চাকমা কল্পনা চাকমা, এইটা নিয়ে মিডিয়াও পাগল হয়ে গেল। গত বছর করলো এই যে মোটরসাইকেল চুরির ওই ঘটনাকে কেন্দ্র করে, এইবার করলো মিথ্যা একটা ধর্ষণ কেস নিয়ে। তো এগুলো হচ্ছে উসিলা, বিভিন্ন ছুতো নিয়ে এখানে ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতিকে পানিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। এই যে জুলাই বিপ্লবের সময় পার্বত্য অঞ্চলে যুবকরাও অংশগ্রহণ করেছে, তরুণরা অংশগ্রহণ করেছে, কিন্তু এখন আমরা যা জানতে পেরেছি তাদের ভিতরে অনেককে কিনে নিয়েছে, তাদের অনেকেই বিক্রি হয়ে গিয়েছে ভারতের কাছে এবং ভারত এদেরকে টাকা দিচ্ছে, আওয়ামী লীগের দোসররা এদেরকে টাকা দিচ্ছে এবং এদেরকে দিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। কাজেই সরকারকে সতর্ক হতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে, কোনো নমনীয়তা দেখানো যাবে না, হার্ড লাইনে যেতে হবে, না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা শান্ত হন এবং যেটা সত্য ওটাকে মেনে নিন। সেনাবাহিনী আজকে আছে সেই জন্য আপনারা থাকতে পারছেন, কালকে সেনাবাহিনী যখন পার্বত্য চট্টগ্রাম থেকে চলে যাবে আর যাওয়ার প্রশ্নই তো আসে না। ওটা তো আমাদের দেশ, বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, তেমনই আছে বাংলাদেশের যে কোনো নাগরিকের যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করার। কাজেই কথায় কথায় সেনা প্রত্যাহার, কথায় কথায় বাঙালি প্রত্যাহার, এগুলো কার স্লোগান? হইছে দর্শন মামলার কেস, এই ধরনের কেস তো আমাদের বাংলাদেশে কেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সমাজে টুকটাক চুরি চামারি মারধর ভাঙচুর, খুন খারাপি দর্শন এগুলো তো হয়। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এইভাবে নিরাপত্তা বাহিনীর উপর হামলা, ভাঙচুর বা অশান্তি সৃষ্টির কোনো সুযোগ থাকে না, সোজা কথা। কাজে সরকারের এইসব বিষয়কে হালকা করে দেখার কোনো সুযোগ নাই, হার্ড লাইনে যেতে হবে। দেশের ভিতরে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। যারা উস্কানি দিচ্ছে রাজনৈতিক নেতা এবং বিভিন্ন উচ্চপদে থাকা লোকজন, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের নিরাপত্তা বাহিনী আরও সতর্ক থাকতে হবে এবং নন কম্প্রোমাইজিং স্ট্যান্ডে যাইতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থা সীমান্তের ওপারে তাদের কর্মতৎপরতা বাড়াতে হবে। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ, মনে রাখতে হবে, এটা আমাদের দেশ, আমাদের ভূমি, এটার 1 ইঞ্চিও কাউকে ছাড় দেওয়া যাবে না। এবং এই নিয়ে যদি কেউ দিবাস্বপ্ন দেখে তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা দেশের শত্রু, তাদের পক্ষে যারা কথা বলে তারাও দেশের শত্রু। বাম দলগুলো তাদেরকে যেই বয়ান শিখিয়ে দেয় ওই বয়ানগুলো এই পাহাড়ি লোকজন বলে। মিছিলের সামনে মেয়েদেরকে ঠেলে দেয়া, বাচ্চাদেরকে ঠেলে দেয়া,
এগুলো সব বাম পার্টির, বাম দল যেগুলো আছে, ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের বাংলাদেশে, এই বাম দলগুলোর বয়ান, বাম দলগুলোর লেসন এদেরকে শেখাচ্ছে। কাজে বাম দলগুলোকেও নজরদারির সাপেক্ষে এদেরকে আইনের আওতায় আনতে হবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।